নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে নতুন করে সত্যি আর বলার কিছু নেই, তার কারণ আপনারা সকলেই জানেন যে এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা কার জন্য, কাদের জন্য, কেন, এই অনুষ্ঠানের বিষয়বস্তু কি। কিন্তু তবুও আমি এখানে বসে রয়েছি আপনাদের একবার জানাবো, শুধুমাত্র সেই তাদেরকে, মানে স্পেসিফিক তাদেরকে যারা হয়তো আজকে নতুন দেখছেন বা যারা হয়তো জানেন না এই অনুষ্ঠানটা কি। প্রায় এক মাস হয়ে গিয়েছে, প্রায় কি 1 মাস হয়ে গিয়েছে, এবং এই অনুষ্ঠানটাতে আপনারা অনেকে অনেক সাড়া দিচ্ছেন। এবং আমার এটা ভাবলে সত্যিই ভালো লাগে, যেটা আমি যেদিন করে আমি বসি সেদিন করে আমি এই কথাটা বলি। আপনারা হয়তো শুনে দেখবেন যারা দেখেন এই অনুষ্ঠান, যে আমার যেদিন করে থাকে আমি খুব খুশি থাকি যে না, আজকে অনেকের সঙ্গে অনেক গল্প হবে, অনেক মানুষের অনেক স্মৃতির পাতায় কি কি গল্প রয়েছে, মজার গল্প, সেগুলো সব জানতে পারবো। আচ্ছা, তার আগে বলে রাখি যে এই অনুষ্ঠান যাদের সব সময়ের এই মুহূর্তে আপাতত একটা পছন্দের অনুষ্ঠান হয়ে উঠেছে, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন। ধরুন আপনি ফোন করলেন বা কি কি গল্প হলো, কাউকে বলবেন যে আমি ফোন করেছিলাম, আজকে এই গল্প বলেছি, সেটার জন্য কিন্তু একটা সুন্দর অপশন রয়েছে। পরে কিভাবে দেখবেন? এখন তো টিভিতে দেখছেন, তার জন্য যা করতে হবে, হাতে সকলের এখন ফোন থাকে, স্মার্টফোন, এবং সেই ফোনে রয়েছে ইউটিউব। আর ইউটিউবে গিয়ে সার্চ করবেন সিটিভিএন একেডি প্লাস। দেখুন পাশাপাশি দেখাচ্ছি, এবং সেখানে এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, এবং আপনারা এই মুহূর্তে ইউটিউবে দেখতে পারবেন, ফেসবুকেও দেখতে পারবেন। এবং এই মুহূর্তে আমি ফেসবুকটা খুলে রেখেছি আমার সামনে, তো সেক্ষেত্রে সব সময় যাতে দেখতে পারেন, অনুষ্ঠান এখন লাইভ চলছে, এখনও দেখতে পারবেন, চাইলে পরেও দেখতে পারবেন। শুধুমাত্র তার জন্য কিন্তু একটা কাজ করতে হবে। কি সেই কাজ? সাবস্ক্রাইব করতে হবে। বেশ, ধরুন যারা ফোন করতে খুব একটা ইচ্ছুক নন বা একটু শাই পার্সন, তো সেক্ষেত্রে কি করে জানাবেন নিজেদের গল্প? তাদের জন্য তো একটা অপশন রাখতে হবে নাকি? তাদের জন্য কিন্তু এই যে এই মাধ্যমগুলি রয়েছে। মূলত এই মুহূর্তে যেহেতু আমার সামনে ফেসবুকটাই খোলা রয়েছে, তাই আমি বলবো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে ইউটিউবে দেখতে পারবেন এবং ফেসবুকেও কিন্তু দেখতে পারবেন। এবং চাইলে নিজেদের গল্পগুলো টাইপ করে লিখে কমেন্ট সেকশন, যে এখন কিন্তু খোলা রয়েছে, আমার সামনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন সেখানে কমেন্ট সেকশন খোলা রয়েছে, এবং চাইলে সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আমি নাম, অ্যাড্রেস, অর্থাৎ যেভাবে আপনারা লিখবেন আমি সেভাবেই কিন্তু গল্পগুলো শোনাবো। তো আমি আরেকবার বলে দেবো যে স্মৃতির খোঁজে অনুষ্ঠান, এই যে এত সুন্দর একটা নাম, এত সুন্দর করে ভেবে নামটা দেওয়া শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য। তার কারণ এই অনুষ্ঠান যাতে আপনাদের সাথে ডিরেক্ট আমরা কমিউনিকেট করতে পারি, ডিরেক্ট কানেক্ট করতে পারি, শুধুমাত্র সেই জন্য। তার কারণ এত বছর যাবৎ আপনারা সিটিভিএনকে যেভাবে ভালোবেসে এসেছেন, পরবর্তীকালেও যাতে ভালোবাসার কোনো কমতি না হয়, সেই রাস্তা কিন্তু একমাত্র এর দ্বারা আমরা করে রেখেছি। তার কারণ অন্যান্য প্রোগ্রাম যেগুলোতে আপনারা ফোন টোন করেন, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো আলাদা রকম। আর এটাতে যাতে আপনাদের গল্প আমরা শুনতে পারি, আপনাদের সাথে আমরা গল্প করতে পারি। কারণ একটা জিনিস তো আপনারা মানবেন যারা এই মুহূর্তে দেখছেন অনুষ্ঠান, যে এখনকার দিনে আমরা বড্ড একা। হ্যাঁ, অনেকে আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব থাকলেও ওই একাকিত্ব ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। যারা একটু সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রেও এটা আরও বেশি, কারণ তাদের ছেলেমেয়েরা ধরুন কর্মসূত্রে কেউ বাইরে থাকে, আর একটা সময়ের পর আমরা যেভাবে এই যে আমাদের বয়সটা, আমরা কাজে এতটা ব্যস্ত থাকি, সেক্ষেত্রে বাড়িতে বাবা মায়েদের, আত্মীয় স্বজন যারা রয়েছেন, খুব একটা আমরা সময় দিতে পারি না, অর্থাৎ সময়ের খুব অভাব আমাদের। তাই কথা বলার তো কাউকে লাগবে, শেয়ার করার তো কাউকে লাগবে। অনেক সময় ধরুন আমি সিনিয়র সিটিজেনদের কথাই বলছি, ধরুন আমি আমার নিজের একটা গল্প বলছি। গল্প বলতে একটা সিচুয়েশন, লাইক আমি যখন বাড়িতে যাই, মার সাথে যখন আমার দেখা হয়, অনেকদিন পর পর বাড়িতে যাই, বা মা যখন আসে কলকাতায়, সেক্ষেত্রে একসাথে অনেকক্ষণ ধরুন মার সাথে শুয়ে আছি বা বসে আছি বা খাচ্ছি, মা পুরনো একটা গল্প বললো নিজের। তো এই যে এই সমস্ত গল্পগুলো বলার জন্য তো কাউকে দরকার। সব সময় তো আমরা যারা সন্তান রয়েছে, বাবা মায়েদের সেভাবে কাজের ক্ষেত্রে সময় দিতে পারি না, কারণ স্বাভাবিকভাবেই আমরা দূরে থাকি। বা আমাদের নিজেদেরও, মানে সেরকম বয়স না হলেও নিজেদেরও তো কিছু স্কুল লাইফের গল্প, মজার গল্প রয়েছে। তো যেই বয়সের যেই এই অনুষ্ঠান দেখে থাকুন না কেন, প্রত্যেককে বলবো যদি এই মুহূর্তে কোনো মিষ্টি মধুর গল্প বা পুরনো স্মৃতি বা যদি কোনো ভয়ের স্মৃতিও থেকে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করুন। তার কারণ অলরেডি 5 মিনিট হয়ে গেছে অনুষ্ঠান শুরু হয়েছে, আর কতটুকু সময় রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, সেটা আর নতুন করে আমার বলতে হবে না। কারণ এই অনুষ্ঠান সোম, মঙ্গল, বুধ, আর ওদিকে শুক্র, শনি, এই যে 5 দিন অনুষ্ঠান হয় বিকেল 4টের সময়। তাই আধ ঘন্টা সময়, এই যে 30 মিনিট, যার মধ্যে 5 মিনিট
6 মিনিট প্রায় চলে গিয়েছে, আর অল্প যেটুকু সময় রয়েছে আমি চাই না নিজের ব্যাপারে আর কত বলবো, কারণ এখানে আমি অবশ্যই আপনাদের গল্পগুলো শুনবো বা নিজের কিছু গল্প শেয়ার করব, কিন্তু নিজেই সবটা বলবো, নিজেই পুরো সময়টা আমি একাই গল্প করব, তা তো হতে পারে না। তাই সরাসরি কথা বলুন বলে ওপরে দেখুন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আর দেরি না করে এই মুহূর্ত থেকে ফোন করা শুরু করুন, কারণ অনেক গল্প করতে হবে, সকলের সাথে কথা বলতে হবে। এবং আমরা একটা জিনিস আমার খুব ভালো লাগে বলতে, ধরুন বিগত দিনে যার সাথে কথা হয়েছে সেরকম কেউ আবার মানে রিপিট কোনো কল আসলো, সেম কল, আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ আমি যাদের সাথে মোটামুটি কথা বলেছি আমার তাদেরকে মনে আছে এবং আরও ভালো লাগে তারা ফোন করলে। কিন্তু অবশ্যই পুরনো যারা ফোন করেছে তাদের সাথে তো কথা বলবোই, কিন্তু যারা নতুন রয়েছেন বেশি হেজিটেট ফিল করবেন না, অবশ্যই তাড়াতাড়ি ফোন করুন, কারণ আপনাদের গল্পগুলো তো জানতে হবে, আপনাদের জীবনে কি কি ঘটেছে বা কোনো কঠিন পরিস্থিতি, ধরুন যেই পরিস্থিতি আপনি অনেক শক্ত ছিল সেই সময়টাকে কাটানো, তো সেটাও আপনি জানাতে পারেন, যাতে আর 5টা মানুষ যারা দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান তারাও ইন্সপায়ার হতে পারে। কারণ আমাদের স্মৃতির পাতায় এরকম মিষ্টি মধুর খারাপ অনেক সিচুয়েশন যায়, হয়তো ধরুন সাপোজ আমি এই মুহূর্তে বসে আছি, এত সুন্দর করে কথা বলছি, বা আমার মনের ভেতরে কি গল্প চলছে বা কতটা ভালো আছি আমি কতটা খারাপ আছি সেটা হয়তো কেউ জানে না, যদিও আমি ভালো আছি তবু আমি উদাহরণ দিলাম, কারণ আমাদের সবসময় হাসি মুখে থাকতে হবে, এটা ছাড়া আমাদের কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে অনেক দুঃখ কষ্ট, অনেক চেপে থাকা দুঃখ কষ্ট আমাদের মধ্যে থাকে, তো সেই জিনিসগুলো সেগুলো বলার জন্য ধরুন আপনার কেউ নেই, সেগুলো শোনার জন্য কিন্তু আমরা রয়েছে। তো ওটাই বলবো যে আমার যখনই আমি দেখি যে শিডিউলে এই অনুষ্ঠানটা আছে, আমি তো খুব এক্সাইটেড থাকি যে না আজকে অনেকের গল্প জানতে পারবো, অনেকের থেকে অনেক কিছু ইন্সপায়ার হতে পারবো। দেখুন এতক্ষণ হয়ে গেল আমি একাই বলছি, অনেকে দেখছেন লাইভটা, কিন্তু আমি জানি না কেন ফোন করছে না। যদি ফোন না করার হয় তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন, ইজিলি কমেন্ট বক্স খোলা রয়েছে ফেসবুকে। তো লাস্ট যেই একদিনের এপিসোডের কথা বলছি, সেদিন যেমন আমার একটা বিষয় খুব ভালো লেগেছে তাই আমি ব্যাপারটা বলছি। একজন দিদি তিনি ফোন করে খুব ভালো কবিতা শোনান, তো সেদিন দিদির ফোন করার কথা ছিল না, সে আমায় পরে ফোন করে বলেছিল, মানে এই অনুষ্ঠানের একেবারে শেষে, যে তিনি তারপরের দিন ফোন করবেন বলে ঠিক করে রেখেছিলেন, যেহেতু আমি তার গল্প বলেছি তাই সেই দিদি সেদিন ফোন করেছে। তো আমি জানি না, দিদি তো আমার মনে হয় এই অনুষ্ঠান খুব ভালোবাসে, হয়তো আজকেও দেখবেন। যদি কোনো কবিতা বা কোনো গল্প থাকে অবশ্যই কিন্তু ফোন করে শেয়ার করবেন। বাকি যারা রয়েছেন বিগত দিনেও ফোন করেছেন, বা এই মুহূর্তে কোনো মজার গল্প বা যদি কোনো দুঃখের গল্পও থাকে, অবশ্যই আমি মজার কথা বলছি, বা আমি অবশ্যই আমরা সকলেই পজিটিভটা শুনতে বেশি পছন্দ করি, কিন্তু নেগেটিভটাও তো শোনার কেউ লাগবে, তো সেই জন্য কিন্তু আমরা রয়েছি। অবশ্যই ফোন করুন, এবং আর সময় কিন্তু অনেকটা কমে আসছে। আমি বারবার করে বলবো যে আমি প্রতিদিন দেখি একটা জিনিস, লাস্টে হয়তো পিসিআরের কাছে আরও প্রচুর ফোন আসে, কিন্তু তারা আমায় দিতে পারে না, কারণ অনুষ্ঠান শেষ হয়ে যায়। তাই শেষের দিকে ফোন না করে এখনও যারা অনুষ্ঠান জানেন, স্মৃতির খোঁজে কি অনুষ্ঠান, কাদের জন্য অনুষ্ঠান, তাই ফটাফট ফোন করুন। একটা ফোন রয়েছে এই মুহূর্তে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? সুমনা রায়। আচ্ছা সুমনাদি, কেমন আছেন? ভালো আছি, আপনাদের জন্য ভালো আছি। খুব ভালো লাগলো। খোঁজের জন্যই আমি ভালো আছি। আচ্ছা, অনুষ্ঠানটা দেখা হয়? আমি রোজ দেখি। কেন, আমি তো একা থাকি। আচ্ছা। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একা, আমার হাজবেন্ড চলে গেছে, আচ্ছা, তাই জন্য আমি একা হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমার সবসময় স্মৃতিই তো মনে পড়ে। তাই একদম, একটা একদম। স্মৃতির কথা আমি সেদিনকে আর বলে উঠতে পারিনি, 4:30 বেজে গেছিল। তা আমি আচ্ছা। স্মৃতিটা কেন বলছি, সেদিনকে বলেছিলেন যে একটা হাসির ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, তা হ্যাঁ। হাসির ঘটনাটা মনে পড়লো কেন, আমরা থাকতাম সেই আমি যেটা বলছিলাম যে বেগবাগানে, পরে আচ্ছা। থানার উপরে। এবার আমাদের মানে কিছুদিন বাড়ি বাড়ি ফাংশন হতো, আচ্ছা, পুজোর সময়, তারপরে রবীন্দ্র জয়ন্তী। এইবার একটা ফাংশন শুরু করেছি, যেটা বাচ্চাদের শেখানো হলো। আমি শেখালাম, সব বাচ্চাদের শেখালাম নন্টে ফন্টে। আচ্ছা, এবার নন্টে ফন্টের মধ্যে একটা বাচ্চাকে বলেছি, তুই একটা কাজ করবি, ওই নাটকের মধ্যেই আছে যে মামার বাড়ি থেকে একটা লেজ আনতে হবে। ও বলছে আমাকে যে মামার বাড়িতে লেজটা আছে, তুই মামার বাড়ি চলে যা, মামার বাড়িতে গিয়ে লেজটা নিয়ে আসবি। এরকম একটা ঘটনা, একটা মানে নাটকের মধ্যে ঘটনা। এবার নাটকটা হচ্ছে, এইবারে নন্টে ফন্টে তো ওদের স্কুলে একটা রিহার্সাল চলছে, এরকম বাচ্চাদের ব্যাপার। এবারে বলছে, মাস্টারমশাই বলেছে এবার যা তুই জোগাড় কর, ওই একটা লেজ আনতে হবে। বলছে মাস্টারমশাই আমি মামা বাড়ি যাবো, তাহলে মামা বাড়ি হয়ে তবে বাড়ি চলে যাবো। ঠিক আছে, কালকে যেন রেডি থাকে লেজটা। ও তো স্টেজে দাঁড়িয়ে বলছে, রোন থেকে বলছে ফোনটে
এই আমি মামা বাড়ি যাচ্ছি, লেজ নিয়ে বাড়ি যাবো, আর তুই বাড়ি চলে যা, বাড়িতে গিয়ে মাকে গিয়ে বল। এই ঘটনাটা যখন স্টেজে হচ্ছে তখন হই হই হচ্ছে, কি ব্যাপার, একটা বাচ্চা বলছে, এই নন্টে দা তুমি স্কুল ড্রেস পরে মাপার চলে যাচ্ছ কেন? তুমি স্কুল ড্রেসটা ছেড়ে তো মামার বাড়ি যাবে। একেবারে চিৎকার করে বলে যাচ্ছে, আর আমি স্টেজের পাশে দাঁড়িয়ে আছি, আর ওদের ঠিক মতো হচ্ছে কিনা দেখছি আমি। আর ও তো হেঁটে হেঁটে যাচ্ছে, একদিক দিয়ে হাঁটছে, আরেকটা ছেলে আরেক দিক দিয়ে হাঁটছে, এরকম দেখাচ্ছে, আর ও সমানে বলে যাচ্ছে, ড্রেস চেঞ্জ করে যাবি তো? আরে বাবা, স্কুল থেকে বাড়ি ফিরছিস, স্কুল ড্রেসটা চেঞ্জ করে তবে তো মামা বাড়ি যাবি। আমরা তখন করে হেসে উঠেছি। পরে বললো, আমার শেখানো আমার সার্থক হলো। আমাদের স্টেজ সবাই দর্শকরা, আমরা যারা আমাদের যে আমরা যারা বাচ্চারা সবাই মিলে দেখতে বসছে, হো করে হাসতে বলছে যে সত্যি মানে একটা ছোট নাচ, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা, ও এখন বড় আছে, ওরা তার মা বাবা একসঙ্গে পরিচয় আমার হাজবেন্ডের সঙ্গে, এখন বড় হয়ে গেছে, এখন ছোট ছিল। সেই যে বলেছিল কথাটা, সবাই যে হেসে ফেলেছিল যে আমি নাটকটা শিখিয়েছি যে মামার কাছে গিয়ে জিনিসটা নিয়ে আসবি, ওইটার এত মানে মজা লেগেছে। ও দেখে চেয়ারের মধ্যে উঠে চিৎকার করে বলে যাচ্ছে, মামা বাড়ি ওইভাবে যাস না, স্কুল ড্রেস চেঞ্জ করে যা। সেই হাসা হাসি সবাই মিলে হয়ে করে, যাক তুমি নাটকটা শিখিয়েছো, খুব মজার একটা নাটক হচ্ছে। আমার সেই স্মৃতির মাঝে মাঝেই মনে পড়ে যায়, সেই হাসির নাটক বলে আমি এই জায়গাটা বললাম। আর আমি নিজেও নাটক করতাম, আমি নাটকের জগতেই ছিলাম। আমরা আন্তিগণে করেছি, এই সতী নাচ, তারপরে সুদেশ নাচ, তারপরে আমরা ওই ম্যাক্সমুলার ভবন থেকে ওই ওখানে ওই যে চার্চ আছে যে রবীন্দ্র সদনের পাশে, ওইখানে আমাদের তাবু খাটিয়ে হয়েছিল। একজন জার্মানি থেকে এসেছিলেন, ওই হাইমে, উনি শিখিয়েছিলেন, আমরা নাটক করেছিলাম। আজ থেকে অনেকগুলো বছর আগে, 82, 81, 69, 79 মধ্যে আমরা করেছিলাম। সেই জন্য নাটকের জগতে আছি, তাই জন্য এরকম মজার মজার ঘটনা আমাদের আছে অনেক। তাই আমি এই কথাটা আমার মনে পড়লো বলে আমি একটু শেয়ার করলাম। আর আমি তো ঘরে একা একা থাকি, আর এই দেখি বসে বসে এই 4টে থেকে 4:30 আমি সময়টা আমার কেটে যায়, আমার খুব ভালো লাগছে। আমি আমার মেয়েকে বললাম যে আমার সময় সুন্দর কেটে যাচ্ছে, আমি খুব ভালো আছি। খুব ভালো লাগলো সুমনাদি, খুব ভালো লাগলো এই যে ফোন করলেন, নিজের মজার স্মৃতিটা যেটা বারবার মনে পড়ে বা মনে পড়লে একটু ভালো লাগে সেটা শেয়ার করলেন। আমাদেরও খুব ভালো লাগলো, এবং আমার মনে হয় যারা টিভির ওপারে রয়েছে তাদেরও খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। এভাবেই ফোন করবেন প্রতিটা অনুষ্ঠানে, নিজেদের যা যা স্মৃতি, যা যা ভালো ভালো স্মৃতি মনে পড়ছে অবশ্যই নির্দ্বিধায় ফোন করে গল্প করবেন। কারণ আমার মনে হয় যারা অনুষ্ঠান দেখছেন তাদের এতটুকু হেজিটেট ফিল করার কথা না, কারণ আমরা এত ভালোভাবে মিশে গেছি প্রত্যেকটা দর্শকের সাথে বা প্রত্যেকটা কলার যারা রয়েছেন। আমার তো মনে হয় যে মানে নিজের লোক হয়ে উঠেছে প্রত্যেকে। আচ্ছা, আরেকটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, আপনার নাম? আমি বিপদ ভঞ্জসা বগুড়া থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন আগে। এখন মোটামুটি ভালো আছি। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ, দেখি তো, রোজই দেখি। কেমন লাগে? এই জন্য তো আপনার সাথে এর আগে একদিন কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই হনুমানের গল্প বলেছিলাম, হনুমানের গল্প। আচ্ছা 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 আচ্ছা। আজকে করব আমার জীবনে প্রথম, আমার যখন ছেলে হলো, আমার এখন 72 বছর বয়স। আমার ছেলে যখন হলো, যখন বাবা বলে ডাকলো, তখন খুব আনন্দ হয়েছিল। আচ্ছা আচ্ছা, অবশ্যই। সেই ছেলে এখন মাধ্যমিক পরীক্ষা দিল, মাধ্যমিকে 6টাতে লেটার পেয়ে স্টার পেলো, 6টা সাবজেক্টে লেটার পেয়ে, তারপর উচ্চ মাধ্যমিকে স্টার পেলো, তারপরে জয়েন্টে 2473 র্যাঙ্ক পেয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে আপনার ইঞ্জিনিয়ারিং চান্স পেলো, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং মেটা টেকনোলজিতে। ওখান থেকে 86.8% পেয়ে বি থেকে যে চাকরি পেয়েছে 2013-তে। তারপর এখন সেই ছেলে, এখন তাকে 20 সালে বিয়ে দিলাম, তখন 28-29 বছর বয়স হবে। আচ্ছা, তা এখন ওই 28-19 সাল বিয়ে দিলাম। তারপর একটা নাতি হয়েছে, সে নাতি নিয়ে আমি সুখে আনন্দের দিন কাটাচ্ছি, পুরো ভরা সংসার। হ্যাঁ, ভরা সংসার। করোনার সময়, করোনার আগে কদিন পরে, তারপর তো এসে লকডাউন হয়ে গেল, ওরা পুরী যাওয়ার কথা ছিল, পুরী যেতে পারলেন না, এখন ঘরে বসে রইল। বুঝলেন, ঘরে সব এইসব চাকরি করে দাদা আছে, ঘরে বসে সব কাজ করতে লাগলো। আচ্ছা,
হ্যাঁ, তা এখন আচ্ছা। চাকরি করছে ওই রাজারহাটে কগনিজেন্ট কোম্পানিতে চাকরি করছে। আচ্ছা হ্যাঁ, আবার পড়াশোনা করছে, এমটেকও বাহ। করছে। আচ্ছা এইটাই আপনাকে শেয়ার করলাম। আচ্ছা, আর কোনো মজার গল্প মনে পড়ছে? দিদি, আমার বলুন। এখানে লোডশেডিং হয়ে গেছে, আপনাকে ফোন করতে করতে লোডশেডিং হয়েছে, এখন লাইট আসেনি, আমি কিছু দেখতে পেলাম না, আপনার কথাই ফোনের মাধ্যমে শুনলাম। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনি পরবর্তীকালে অনুষ্ঠানটা দেখতে পারবেন, ইউটিউব রয়েছে, ইউটিউবের মাধ্যমে আপনি দেখতে পারবেন বা ফেসবুকেও দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, চাইলে কাউকে দেখাতেও পারবেন। আচ্ছা আচ্ছা দেখবো। হ্যাঁ, বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করলেন, যে এই যে নিজের সুন্দর একটা লাইফের বর্তমানে মানে কিভাবে ছেলেকে তৈরি করেছেন, এই মুহূর্তে ছেলে এস্টাবলিশ হয়েছে, তার পরিবার হয়েছে, মানে খুব ভালো লাগলো। এই যে এখনকার দিনে সত্যি মানে সেভাবে তো গল্প করার কেউ নেই, তো সেই জন্যই কিন্তু আমরা রয়েছি, বারবার একই কথা বলছি, তার কারণ এই অনুষ্ঠান যাতে আপনাদের সমস্ত গল্প আমরা শুনতে পারি, সেই জন্যই, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু করা হয়েছে। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? অসীমা দত্ত বলছি, হাওড়া থেকে। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। তুমি আচ্ছা, কেমন আছো? আমিও ভালো আছি। হ্যাঁ, অনুষ্ঠান তোমাকে তুমি বলেই বলছি, একদম। আমার অনেক বয়স। অবশ্যই অবশ্যই, একদম। বলছি, অনুষ্ঠানটা দেখা হয়? আমার এখন বয়স হচ্ছে 80 কোটায়, বুঝেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 80 কোটায় বয়স। আমি আমাদের একটা ছোটবেলার স্মৃতি শেয়ার করছি তোমার সঙ্গে। একদম একদম মানে অনেক একদম। ছোটবেলা, মানে বছর 8 হবে আমাদের বয়স। আচ্ছা। তখন আমরা 2 বোন ছিলাম, আচ্ছা। ফুটি। হুম। প্রত্যেক দিনই আমরা ভোরবেলা উঠে ফুল তুলতে যেতাম, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ। ফুল তুলতে যেতাম, আমরা যেই বাগানে যেতাম, আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট যেত, একটা সব রকম ফুলের বাগান ছিল। হুম হুম। তো আমরা ঘুম থেকে উঠে আমাদের দুজনের ফুলের সাজিয়ে একদম ঠিক করা থাকতো। আচ্ছা। মানে ঘুম থেকে উঠে মানে মুখ টুক ধুয়ে বেরিয়ে যেত। হুম হুম হুম। মা ঠাকুমা বাবা সব শুয়ে ঘুমোতো তখন। হ্যাঁ। তাও যাওয়া এরকম একদিন আমরা উঠে গেছি, আর যেই রাস্তা দিয়ে যেত ওটা মেন রাস্তা। আমরা তখন ছিলাম দমদম। আচ্ছা। হুম। দমদম, এই বাড়ি একদম রোডের থেকে আমার বাড়ি, একটুখানি যেই বাগানটায় যেতাম 5-10 মিনিট লাগতো যেতে। আচ্ছা। আর তখনকার বাচ্চা বেলা তো অতটাই নাই, যাই হ্যাঁ হোক। হ্যাঁ। তারপরে আমরা দুজনে মিলে ফুল তুলতে গেছি। হুম। তখন এই শিউলি ফুলের সময়টা সবাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এত ফুল বিছিয়ে পড়ে আছে গাছের তলায়। হুম হুম। মানে আমার বোন আর আমরা দুজনে খুব আনন্দ করে একদম ফুল কুড়োচ্ছি তো কুড়োচ্ছি, একদম, একদম। পড়ে গেছে। হুম। এত ফুল আমরা নিতে পারছি না। হুম। তখন মনে মনে ভাবছি, আরে আরে আজকে তো কেউ আসেনি ফুল তুলতে, হ্যাঁ হ্যাঁ। শুধু আমরা একা এসেছি, খুব আনন্দ হচ্ছে আমাদের। হুম। যাই হোক, ফুল টুল তুলে নিয়ে মানে ভর্তি হয়ে গেছে, আর নেওয়ার জায়গা নেই, চলে আচ্ছা। এলাম। হুম। চলে আসার পরে বাড়িতে এসে দেখি তখনও মা বাবা ঘুমাচ্ছে, আচ্ছা। ঠাকুমা ঘুমাচ্ছে। হুম। রাত তখন মানে জিনিসটা কি হলো, আচ্ছা। আমরা তখন ভাবছি বাবা রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো লোক নেই, হ্যাঁ। বাগানে ফুল তুলতে কেউ আসেনি, হ্যাঁ। হুশটা আমাদের পরে হয়েছে। আচ্ছা। আমরা ফুল তুলে বাড়ি চলে এসেছি, যখন বাবা মা ঘুম ভেঙেছে, বলে কি হলো তোরা কি করছিস? হ্যাঁ, ওরা বলে আমরা এই ফুল তুলে নিয়ে এলাম। হ্যাঁ। তখন মা বাবা তো চক্ষু চড়ক গাছ, ওই মাছ গাছ তখন, কটা বাজে তখন? মানে তখন 3:30 বলে হবে এরকম। আচ্ছা, মানে তখনকার দিন তো মানে অতটাই নেই। মা হ্যাঁ। বাবা তো কোনো কিছু বলেনি, আমাদের দিকে অবাক হয়ে চেয়ে আছে, হ্যাঁ, কি হ্যাঁ। ব্যাপার হলো, কখন ধরে ফুল থেকে যে ফুল নিয়ে চলে এলি? হ্যাঁ। আমরা হ্যাঁ আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ। বলে সে তো মাঝরাত্রে তোরা ফুল তুলতে গিয়েছিলি, হ্যাঁ। এখন সবে মানে যেতে আসে ফুল তুলতে তো ঘন্টাখানেক যাবে। হ্যাঁ। তারপরে আর একটা হলো, যখন ওই গেটটা মানে যে বাগানটা ছিল না, বাইরে কোলাপটেবল গেট ছিল আর ছোট একটা গেট ছিল ঢোকা বেরোবে। আচ্ছা। ভেতরে একটা বাগান বাড়ি, মানে একটা হয়তো জমিদার বাড়ি ছিল ওটা, যার কোনো বাড়ি টাড়ি ছিল না। হ্যাঁ হ্যাঁ। যখন আমাদের ফুল টুল তোলা হয়ে গেছে, হ্যাঁ। সেই সময় আমরা একটু ভয় পেয়েছিলাম। আচ্ছা মানে একটা আচ্ছা। নিস্তব্ধতা, কোনো লোকজন নেই, একদম। এরকম যেন মানে ভয় পাচ্ছি। তখন আমার বোনকে স্বাভাবিক। বলছে, এই বোন চল চল তাড়াতাড়ি চল, আমার ভয় লাগছে। মানে যেদিন, হ্যাঁ। আচ্ছা সেই দিনের ঘটনাই? আমারও ভয় লাগছে বলে আমরা যখন বেরিয়ে বাড়ি মানে এসেছি, তখন মা বাবা যখন বলছে হ্যাঁ। তোর তো ফুল তুলতে গেছে মাঝরাত তখন, এখন তো সবে 3:30-4 বাজে, আর তখন তোরা ফুল তুলে নিয়ে চলে এসেছে, তার মানে সব মিলে ঘন্টাখানেক আগে গেছি। একদম কিন্তু একদম। আমাদের বকার থেকে আগে ভাবছি যে কিছু হয়নি, এটাই সবচেয়ে বড়। হ্যাঁ। মাঝরাত্রিবেলা ওই রকম রাস্তা দিয়ে গিয়ে বাগান থেকে
ফুল তোলা, মানে এইটা মানে একটা স্মৃতি। আমরা এখনো মাঝে মধ্যে ওইটা মানে চিন্তা হয় যে সেই সময় আমরা একা একা ফুল তুলতে গেছি, ফুল তুলে বাড়ি চলে এসেছি, তখনও ভোর হয়নি। মানে সত্যি সেদিন মাঝরা মানে রাত্রির বেলা আমি ফুল তুলতে গেছি। এইটা এখন কিন্তু ভয় পাই, তখন ভয় পাইনি, কিন্তু এখন ভয় পাই যে কি হলে রাত দুপুরে গিয়েছি আমরা ফুল তুলে নিয়ে চলে এসেছি। মানে যখন উঠেছিলেন তখন বুঝতে পারেননি, মানে যখন ঘুম ভেঙে যাচ্ছিলেন তখন বুঝতে পারেননি যে এটা মাঝরাত? না, আর তখন আমার মনে হয় হয়তো পূর্ণিমা টিমা ছিল, তখনকার দিনের 8 বছরের বাচ্চা বুঝতে পারছো তো, এখনকার মতন অতটা মানে হয় চালাক ছিল না আমাদের। এখন ধরো আমাদের 80 কোটার বয়স আর 8 বছর বয়সের কথাই বলছি, তাহলে বুঝতে পারছি কত, যার জন্য সেই সময় অত আধুনিকতা আমাদের ছিলাম না। ঘুম ভেঙে গেছে, ফুল তুলতে চলে গেছে, ফুল তুলে নিয়ে চলে এসেছি, তখনই দেখি মা বাবা ঠাকুমা সব ঘুমাচ্ছে। এই তারপরে আমার মনে মনে ভয়, এরপরে আমাদের ফুল তুলতে যাওয়াই বাবা বন্ধ করেছিল, বলে একদম ফুল তুলতে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, না সত্যি মাঝরাতে তো যে কোনো অঘটনও ঘটতে পারতো, যাই হোক ঠাকুর বাঁচিয়েছে যে নিরাপদে ফিরে ফিরতে পারে। ওই এলাকাটা বলছি দমদম, ওটা একদম মেন রোড, বুঝেছো? আচ্ছা, বাস চলাচল নেই, কোন নিস্তব্ধ রাস্তা একদম। এই পরে আমরা ভয় পেয়েছি, প্রথমে যখন ফুল তুলছি তখন ভয় পাইনি। ঠিক আছে, ভালো লাগলো তোমাদের। আমারও খুব ভালো লাগলো, বেশ একটা মানে ভয়ের হালকা হালকা রোমাঞ্চকর গল্প, বেশ খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা দর্শক রয়েছেন তাদেরও ভালো লেগেছে। আর কি এই মুহূর্তে কোনো গল্প মনে পড়ছে নাকি আজকে এটাই? পরে আবার মনে পড়লে বলবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অবশ্যই ফোন করবেন। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যখন অসীমাদি গল্পটা বলছিলেন, হ্যাঁ উনি অনেকটাই এজেড, কারণ আমি তবু আমি দিদি বলে সম্বোধন করছি, যে তিনি যে গল্পটা বলছিলেন আমি পুরোটা ইম্যাজিন করলাম যে কীরকম হতে পারে বাগানে শিউলি ফুল গাছ তারা তুলছিলেন 2 বোন মিলে, মানে একটা ভয়ের ব্যাপার পুরোটা মানে ইম্যাজিন করতে পারলাম। আশা করি আপনারাও সেটা করতে পেরেছেন। তো এই ধরনেরও যদি কোনো গল্প থাকে অবশ্যই ফোন করবেন। আর হাতে সময় 5-7 মিনিট রয়েছে, তাই চটজলদি ফোন করুন, কারণ ওটাই বলবো সময় আর বেশি নেই, আবার একটা দিনের অপেক্ষা, আবার কালকে ফোন করতে হবে নয়তো। তো আজকে যেটুকু সময় রয়েছে আরও যদি কোনো মজার গল্প থেকে থাকে অবশ্যই ফোন করুন। আমি একবার ডেটগুলো বলে দিই, সোম মঙ্গল বুধ শুক্র শনি, এই যে 5 দিন বিকেল ঠিক 4টের সময়। আপনারা এতদিনে জেনে গেছেন, আপনাদেরও মুখস্থ হয়ে গেছে, কারণ এই যে এতক্ষণ আজকে যারা ফোন করলেন এখনো পর্যন্ত তারা কিন্তু জানেন যে ঠিক এই সময় অনুষ্ঠানটা হয়, তারা নিত্য দর্শক এই অনুষ্ঠানের। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি নাগপুর থেকে বলছি। আপনার নাম? নাগপুর থেকে বলছি, রামপ্রসাদ সর্দার। আচ্ছা, কেমন আছেন বলুন আগে। ভালো আছি, আমি একজন রেলওয়ে থেকে রিটায়ার্ড পারসন, নাগপুরে সেটেল হয়েছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা ক্যানিং। আচ্ছা, ক্যানিং আর তালদি একটা স্টেশন আছে, তালদি আর ক্যানিং এর মাঝখানে আন্ধেরিয়া বলে একটা গ্রাম। আচ্ছা, একটা উন্নত গ্রাম। সেই গ্রাম থেকে আমি ছোটবেলাতে পড়াশোনা করে ওখান থেকে এসে আমি আজ নাগপুরে আছি। কিন্তু গ্রামের সাথে আমার ভালো কানেকশন আছে, এবং ওই গ্রামের একটা ছোট্ট ঘটনার কথা আমি বলবো, একদম আপনাকে আমি শেয়ার করতে চাই। বলুন। আমি স্মৃতির খোঁজে এই যে অনুষ্ঠানটা, আপনার এত সুন্দর একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আমাদের মতোই যারা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য এটা তৈরি। জীবনটা তো এই স্মৃতির তাদের মধ্যে এসব থাকে না, যেটা থাকে আমাদেরই মধ্যেই আছে, যেটা আমরা পুরোনো জিনিস নিয়ে অনেক আলোচনা বা অনেক চর্চা করি, অনেক বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করি। এই অনুষ্ঠানটা আপনারা তৈরি করে আমার খুব ভালো লাগে, খুব খুব খুব। আমাদেরও খুব ভালো লাগলো যে আপনার ভালো লেগেছে, বা যারা ফোন করছেন প্রত্যেকের ভালো লাগছে। বলুন, কি স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? হ্যাঁ, আমি আমাদের গ্রামের নাম আন্ধারিয়া। আর একটু বলুন, জোরে বলুন। আমাদের গ্রামের নাম আন্ধারিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পেয়েছি। তালদি আর ক্যানিং এর মাঝখানটায়। আচ্ছা, সেই গ্রামে খুব অনুন্নত গ্রাম, এবং শিক্ষার হার অনেক কম ছিল। আমি যখন পড়াশোনা করতাম ওই সময় কথা বলছি, 80 দশকের কথা বলছি। তো আমি ওই সময় কলেজে পড়তাম, কলেজ থেকে আসার পরে দেখতাম আমার মা কিন্তু একজন অশিক্ষিত মহিলা ছিলেন, কিন্তু খুব বড় ঘরের মহিলা ছিলেন। আমার মামারা অনেক ধনী ছিলেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনেছেন গোবিন্দ নস্কর নাম শুনেছেন,
রবীন্দ্রনাথ মিনিস্টার ছিলেন একসময় পশ্চিমবঙ্গে, ওনাদের বংশের সঙ্গে সম্বন্ধ ছিল আমার মামাদের। বাহ, তো আচ্ছা। সেই বংশের মেয়ে, কিন্তু ওই সময় পড়াশোনার মহিলাদের পড়াশোনা এতটা চর্চা ছিল না বলে আমার মার 9 বছর বয়সে বিয়ে হয়ে যায়। আচ্ছা। 9 বছর বয়সে বিয়ে হওয়াতে তো পড়াশোনার কোনো থাকতেই না। হ্যাঁ, হ্যাঁ। আমার মা আমাদের ঘরে আসেন। ওই সময় আমি চিন্তা করলাম, আমি তো পড়াশোনা করছি কিন্তু আমার মা অশিক্ষিত। আমি ঠিক করলাম আমাদের গ্রামে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমি পড়াশোনা শেখাবো। আচ্ছা, বাহ, বেশ ভালো উদ্যোগ। তারপর? এবং ওই সময় বামফ্রন্টের ব্যাপার ছিল পশ্চিমবঙ্গে। আমাদের একটা অনেক প্রাইমারি স্কুল, যে প্রাইমারি স্কুলটা আমাদের বংশের দানে তৈরি হয়েছিল, সেই প্রাইমারি স্কুলে আমি ওনাদের নিয়ে কলেজ থেকে আসার পরে সন্ধ্যের সময়, ওই সময় কারেন্ট ছিল না, সাইকেল নিয়ে স্লেট 20-25টা স্লেট কিনেছিলাম, বর্ণ পরিচয় সমস্ত বই কিনে নিয়ে এসে বাবার কাছে টাকা নিয়ে কিনে নিয়ে এসে ওদের নিয়ে আমি ওখানে সন্ধ্যের সময় এবং আমার ভাই বোনদের নিয়ে ওখানে বৃদ্ধ বয়স্ক মহিলা এবং পুরুষদের নিয়ে পড়াশোনা শেখাতাম ওখানে। ABCD এভাবে ওনাদের শেখাতাম। আচ্ছা, বেশ। এবার শেখাতে পরিস্থিতি অনুসারে, সেখানে রাজনৈতিক চাপের অনুসারে সেখানে আমি ওটা ভালোভাবে কন্টিনিউ করতে পারলাম না। আমি ওখানে আমার নামে পুলিশ কমপ্লেন হয়ে যায়, যার ফলে আমি ওখান থেকে বিতাড়িত হয়ে যাই এবং ওই গ্রামটা আমাকে ছাড়তে হয়। যেহেতু আমার পড়াশোনা হয়েছে, আমি আসানসোলে চলে যাই। কিন্তু ওনাদের ওই যে অল্প একটা সময়, এই যে 4-5-6 মাসের মধ্যে ওনাদের অ আ ক খ শেখানো বা ABCD শেখানো, এই যে ওনারা বেশ বয়স্ক তো তাড়াতাড়ি ওগুলো ওরা অ্যাকসেপ্ট করেন, ধরে নিয়ে। এবং তারা যখন বয়স হয়ে যায়, আমি ওখান থেকে চলে আসি, আর দূরে আসানসোলে চলে যাই, আসানসোল থেকে নাগপুরে চলে আসি। কিন্তু যখন ওনারা একদম মৃত্যুর মুখে, সবসময় আমার কথা ওনারা মনে করতেন। আচ্ছা। আমার ওখান থেকে আমার এখানে তখন তো মোবাইলের জমানো ছিল না, ল্যান্ডলাইন ছিল। আমার ল্যান্ডলাইন থাকাতে ওরা এখন থেকে ফোন করতো, আমার বাবা বা আমার দাদা বা আমাদের বাড়ির বংশের কেউ আমাকে ফোন করতো, দেখ রামপ্রসাদ, ওই যে ভদ্রমহিলা আজ মৃত্যু সজ্জায় তোর নাম করছে, তুই যদি একবার এসে দেখে যাস খুব ভালো হয়। আমি কিন্তু যেতাম। আমি হয়তো গিয়ে তাদের হয়তো মৃত্যু একদম শেষ সীমানে এসে দেখলাম, বা কাউকে গ্রামের যে বৃদ্ধ ভদ্র মহিলা বা ভদ্রলোকদের সাথে তাদের কোনো আবেদন বা কোনো কিছু হেল্প করার জন্য, বা তার পুরো তাদের অনেকেই হয়তো মারা গেছে, তাদের বাচ্চাদের সাহায্য করার মানে সামর্থ্য নাই, আমি এখান থেকে সাহায্য করতাম। বা অনেকে আমাদের গ্রামে অনেকে বাচ্চা কাচ্চাদের যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য খরচা, যেটা আমি যতটুকু সাহায্য করা করতাম, এগুলো না এত ভালো লাগতো। আর সেই মানুষগুলো আজ নেই, কিন্তু আমি ওই গ্রামে যাই, গ্রামে গিয়ে ওই গ্রামে এই সমস্ত বৃদ্ধ ভদ্রলোক ভদ্র মহিলার নামে একটা করে আমি গাছ পুঁতে আসি। এবং শুধু ওইটা না, ওখানে আমার যত বন্ধু বান্ধব আছে না, যারা আজ পৃথিবীতে নাই, তাদের নামে ওখানে একটা গাছ পুঁতে আসি। ওখানে একটা তালদি মোহনচাঁদ স্কুল আছে, তালদিতে তালদি মোহনচাঁদ স্কুল, ওই স্কুলের পাশে আমার কিছু বন্ধু বান্ধব যারা মারা গেছে তাদের নামেও গাছ পুঁতে আছে। মানে এগুলো যে মনে পড়ে, একদম একদম সত্যি আমাদের এরকম জমানো প্রচুর স্মৃতি, যেগুলো মনে পড়লে কখনো আমরা একটু ভারাক্রান্ত হয়ে যাই, কখনো মনটা ভারী হয়ে আসে, আবার কখনো ভালোও লাগে। এই যে আপনি ফোন করে এই যে এতটা শেয়ার করলেন, এতটা নিজের পুরনো স্মৃতি, যেটা সত্যি কখনো মনে পড়লে ভালো লাগতে পারে, কখনো খারাপ লাগে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ রামপ্রসাদ বাবু ফোন করে যে আপনি আমাদের এতটা সময় দিলেন বা নিজের এই গল্পটা বললেন। এভাবেই আপনাদের প্রত্যেককে বলবো, আজকে একদম সময় শেষ। আমি শুরু থেকেই বলছিলাম যে ফোন করুন, তবুও এতক্ষণ পর্যন্ত যে ফোনগুলো এলো খুব ভালো লাগলো। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন। ধন্যবাদ।